ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে তো চিহ্নিত করেছে এসব সন্ত্রাসীদের কারণে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য নয়। জিও পালসে আপনাদের স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। কবি শামসুর রহমান একবার লিখেছিলেন, শাহরিয়ার কবির কি গভীর ভালোবাসা তোমার হৃদয়ে, দেশের জন্য তা জানে সবুজ ঘাস, লতাগুল্ম সুগন্ধি ফুল, উদার প্রান্তর নদীর উদ্দাম স্রোত। আমরা বলছি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, তথ্যচিত্র নির্মাতা, মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের কথা। আজকে আমাদের আলোচনা ৭৫ বছর বয়সী শাহরিয়ারকে নিয়ে। ঠিক কেমন ছিলেন তিনি এবং বর্তমানে কী পরিস্থিতিতে আছেন তার এক টুকরো ছবি তুলে ধরব এই প্রতিবেদনে। মৌলবাদীদের ছাড় দেওয়া হলেও তারা দেবে না, এই ভবিষ্যৎবাণী বহুদিন আগেই করেছিলেন শাহরিয়ার কবির। সে কথা অক্ষরে অক্ষরে ফলেও গেল। দেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শাস্তির খাড়া নেমে আসে বেশ কয়েকজন বুদ্ধিজীবীদের ওপরে। উদ্দেশ্য একটাই, মত প্রকাশের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া, মৌলবাদ বিরোধী কণ্ঠকে রোধ করা। ১.৫ বছর মেয়াদে সাবেক অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাই করে গিয়েছে বারে বারে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কলামিস্ট শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। দেশে নির্বাচিত সরকার আসার পরেও জেল থেকে মুক্তি মেলেনি শাহরিয়ার কবিরের। শাহরিয়ার কবির এমন একজন মানুষ যার পরিচয় নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। তার কাজের বিস্তার ও ব্যাপ্তি বহুদূরব্যাপী। তিনি দেশের সংখ্যালঘু মানুষের হয়ে কথা বলেছেন, সেই সব মানুষ যারা দেশের মাটিতে অত্যাচারিত, নিপীড়িত। তিনি মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছেন, যে মৌলবাদ ধর্মীয় মাপকাঠিতে ভালো মন্দ বিচার করে। তিনি সর্বদা এইসব বিষয়ে আওয়াজ তুলেছিলেন, একজন যথার্থ নির্ভীক সাংবাদিকের মতো। তিনি ধর্মের পর্দা ভেদ করে মানুষের মধ্যে সঠিক চিন্তা চেতনার প্রসার ঘটাতে চেয়েছিলেন। তিনি আজ প্রায় ১৯ মাস ধরে জেলবন্দী। এই মাপের মানুষ হয়েও তিনি জেলখানায় দিন কাটাচ্ছেন একজন সাধারণ আসামির মতো। গ্রেফতারের আগে থেকেই শাহরিয়ার অসুস্থ ছিলেন। ২০০১ সালে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে তার। কারোর মতে এটি ছিল তাকে হত্যার চক্রান্ত। এই সময় শাহরিয়ারের পায়ে বসাতে হয় প্লেট। বর্তমানে জেলবন্দি অবস্থায় সেভাবে চিকিৎসা না পেয়ে পরিস্থিতি আরও বিগড়চ্ছে। তার ডায়াবেটিস, কিডনির সমস্যা রয়েছে। যারা শাহরিয়ারকে কাছ থেকে দেখেছেন তাদের মতে শাহরিয়ারের মতো একজন সাহসী মানুষ খুব কমই রয়েছেন। আজকে কি সেই সাহসিকতারই মূল্য চোকাচ্ছেন শাহরিয়ার? শাহরিয়ার কবির ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন ১৯৯২ সাল থেকে। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি ওই কমিটির কার্যকরী সভাপতি হন। একাধিক বইয়ের লেখক শাহরিয়ার মূলত একজন শিশু সাহিত্যিক। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭১-এর ওপরও তার একাধিক বই রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক পদে ছিলেন। বিচিত্রা পত্রিকায় যখন ছিলেন তখন ঘাতকরা কে কোথায় আছে সেই সংক্রান্ত অন্তর্তদন্ত করে তিনি বই হিসেবে প্রকাশও করেছিলেন। তিনি একাধিক প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল জিহাদের প্রতিকৃতি, ক্রাই ফর পিস, ক্রাই ফর জাস্টিস। এর ভেতর তার ক্রাই ফর জাস্টিস মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। সেখানে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলেছিলেন। মৌলবাদের বিরুদ্ধে লড়াই যেন শাহরিয়ার কবিরের জীবনে মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছেন কোনো না কোনো সময় শাস্তির খাড়া নেমে এসেছে তাদের উপরে। শাহরিয়ারও তার ব্যতিক্রম নন। এই নিয়ে দ্বিতীয়বার কারাবরণ করলেন শাহরিয়ার কবির। ২০০১ সালে একবার কারাবরণ করতে হয়েছিল শাহরিয়ারকে। সেবার তিনি ৭ মাস জেলেও ছিলেন।
24 বছর আগের সেই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শাহরিয়ার কবিরকে বিবেকের বন্দী আখ্যা দিয়েছিলেন। তার অপরাধ, তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদর তাদের বিচারের দাবিতে বারবার সরব হয়েছেন। সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা জোরালোভাবে বলেছেন। 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর দেশে বুদ্ধিজীবীদের ওপর নতুন করে আঘাত আসতে শুরু করে। নানা মিথ্যা মামলায় গ্রেফতার হন শাহরিয়ার কবির। জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববন্দিত বাংলাদেশের অর্থনীতিবিদ আবুল বরকতকেও গ্রেফতার করা হয়। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। 5ই আগস্ট যাত্রাবাড়ি কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা আনা হয়েছে, অর্থাৎ জোড়া মামলায় তাকে জেলবন্দি রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করা সত্ত্বেও ছাড় পাননি শাহরিয়ার। এই শাহরিয়ারের ওপর ইউনূসের কম রাগ ছিল না। আদতে যেখানে অন্যায় হয়েছে সেখানে ঝাঁপিয়ে পড়েছেন শাহরিয়ার। ইউনূসের বিরুদ্ধে স্টাডি পেপার বের করেছিলেন। ইউনূস আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছেন, মাইক্রো ফিন্যান্স নিয়ে মানুষকে প্রতারিত করেছেন, এমন বহু ও বিস্তারিত তথ্য নিজের স্টাডি পেপারে উল্লেখ করেছিলেন। সেই স্টাডি পেপার হাসিনা সরকারের কাছে জমাও পড়েছিল। আওয়ামী লীগের পুরো আমলে জামায়াত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সরব ছিলেন শাহরিয়ার। হাসিনা সরকারের পতনের আগে সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন বলে উল্লেখ করেছিলেন। জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি জানান। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ঘোরতর বিরোধী ছিলেন শাহরিয়ার। তাই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করার মধ্যে তিনি কিছু অন্যায় দেখতে পেতেন না। তিনি বরাবর মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে সরব ছিলেন। তার উদার ও উন্মুক্ত কণ্ঠকে ঠেকাতে বারবার অপপ্রচার চালানো হয়েছে। বলা হয়েছে তিনি জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি নাকি জাতিকে বিভক্ত করার কাজটিও সেরেছেন অতি সূক্ষ্মভাবে। শাহরিয়ারের মুক্তির বিষয়ে বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কাজ করছে। সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের ডিরেক্টর পাওলো কাস্কা শাহরিয়ারের মুক্তির বিষয়ে আন্তর্জাতিক স্তরে সচেষ্ট। জার্মানিতে আছে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, তারাও একই কাজ করছেন। ইউএসের অর্গানাইজেশন আর্ট অফ সিভিলাইজেশন নেটওয়ার্ক শাহরিয়ারের মুক্তির বিষয়ে আওয়াজ তুলেছে। শাহরিয়ারকে মুক্তি দেওয়ার বিষয়ে বাংলাদেশ সিভিল সোসাইটির মানুষজনের চাপ বাড়ছে বর্তমান সরকারের ওপর। কিন্তু সমস্যা কোথায় জানেন? সেই আওয়াজের তীব্রতা আজ যেন বেশ কম। অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ সৃষ্টি না হলে শাহরিয়ার মুক্ত হবেন না। কার্যক্ষেত্রে এবার দেখা যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও শাহরিয়ারের মুক্তির বিষয়ে বেশি দূর এগোতে পারছে না। গত 5ই জানুয়ারি লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড হিউম্যান সিকিউরিটি শাহরিয়ার কবিরের আটককে বাংলাদেশে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। শাহরিয়ারের শরীর ক্রমশই ভেঙে পড়ছে। এদিকে বাংলাদেশের জামাত আড়ে-বহরে আরও বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের একটা বড় বিষয় ছিল তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতেন না। নিষিদ্ধ না হলে শাহরিয়ারকে মুক্তি দেওয়ার পক্ষে তারা নির্বাচিত সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করত। কিন্তু বর্তমানে পরিস্থিতি আলাদা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গে এক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জিও পালসকে বলেছেন তার বিশ্বাস বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে শাহরিয়ারকে মুক্তি দেবেন। তিনি আরও বলেন তারেক রহমান বর্তমানে বহু ধরনের কাজ করছেন, অন্তত মানবিক গ্রাউন্ডে তাকে মুক্তি দেওয়া হবে বলে তিনি আশাবাদী। শাহরিয়ার, আবুল বরকতরা শুধু সিভিল সোসাইটির মানুষ নন, এদের কাজের বিস্তৃতি অনেক বেশি। এদের কলমের জোর এতটাই যে কোনো সরকার এদেরকে ভয় পায়। তবে বাংলাদেশে যে একটা সাংস্কৃতিক প্রতিরোধ তৈরি হচ্ছে সেটা গত পয়লা বৈশাখে আমরা দেখেছি। আগামী দিনে এই সাংস্কৃতিক প্রতিরোধ শাহরিয়ার কবিরদের মুক্তির বিষয়ে বড় ভূমিকা নিতে পারে। অনেকেই মনে করছেন মৌলবাদের রক্তচক্ষুর কাছে শাহরিয়াররা কোনোদিন মাথা নত করেননি। ক্ষমতার বদল হলেও তাদের কলম থামে না, কারণ বুদ্ধিজীবীদের কোনো ধর্ম হয় না, মানুষই তাদের দল। মানুষের অধিকারের কথাই তাদের একমাত্র স্লোগান। ক্ষমতাকে প্রশ্ন করাই তাদের কাজ।
আধুনিক রাষ্ট্রের প্রধান কাজ হওয়া উচিত বুদ্ধিজীবীদের কথা বলার জন্য জায়গা তৈরি করা, আর বাংলাদেশের সবথেকে বেশি ব্যর্থ এই জায়গাতেই। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলেছিল তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম কাজ। 14ই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। তবে কখনো কি বাংলাদেশের মাটিতে বুদ্ধিজীবীদের স্বাধীন মতবাদ প্রকাশের জায়গাটি তৈরি হয়েছে? শাহরিয়ারদের জন্য এই কথা মর্মে মর্মে সত্য, যে দেশের মানুষ লেখার জন্য মরতে হবে বলে লেখা থামায় না, সে দেশ চিরকাল বিশ্বের সকল মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণা। এই ধরনের আরও খবরের জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন জিওপালস টিভি।